আপনি টিউন করে আছেন ইউটিউব চ্যানেল অ্যাসেন্ডেন্ট টিউটোরিয়াল মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি মেটেরিয়ালস। আজকে আমরা দেখে নেবো কোর্স 509 এর ব্লক 10 ইউনিট নাম্বার 8। বাকি ইউনিটগুলো আমরা দেখে নিয়েছি, তো বাকি রইলো আরো একটা ইউনিট নাম্বার 9, যেটা আমরা নেক্সট ডেতে দেখে নেবো। তাতেই আমাদের 509টা কমপ্লিট হয়ে গেল। তারপর তার এমসিকিউ 5 and 10 মার্কস কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তারপর কিন্তু তার মধ্যে আমরা কোর্স 510টা আলোচনা করব। এবং অনেকে জানতে চেয়েছিলেন টিচার্স ডায়েরি কিভাবে লিখতে হয়, সেটাও আমি 1-2 দিনের মধ্যে দেখিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি কোর্স 509 এর ব্লক 10 ইউনিট নাম্বার 8, সেখান থেকে কি কি জিনিস শিখতে হবে সেগুলো। কোর্স 509 এর ব্লক 3 এর 62 নাম্বার পেজে, সেখান থেকে শিখবেন যে শিকন সম্পদের উপাদানগুলি কি কি। তো শিকন সম্পদের উপাদানগুলি কি কি সেটাই যে দেখুন, সমাজবিজ্ঞানে শিক্ষণের প্রক্রিয়া আমরা বিভিন্ন ধরনের বস্তু, উপাদান, মানুষ ব্যবহার করে থাকি, এগুলো হলো শিকন সম্পদ। আপনি সাধারণ সম্পদ অর্থাৎ ব্ল্যাকবোর্ড, চার্ট, মডেল, ভিডিও ফিল্ম, রেডিও, এছাড়া অনেক শিক্ষণ সম্পদ যেমন পার্থিব অবস্থা এবং অভিজ্ঞতা যা শিক্ষার্থীদের সক্রিয়ভাবে শিখতে সাহায্য করে, তাই হলো শিক্ষণ সম্পদ। শিক্ষণ সম্পদ হলো যা শিক্ষক ও শিক্ষার্থী উভয়ে ব্যবহার করার উদ্দেশ্য হলো শিক্ষণ প্রক্রিয়াকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া। তো শিক্ষণ সম্পদ কি, সেটা ব্যবহারের উদ্দেশ্য কি, সেটা এখানে ছোটখাটো করে দেয়া আছে, দেখে নেবেন। তারপর পরের পৃষ্ঠায় রয়েছে যে শিখন দেখা ও শোনার উপাদান, যথা ফটোগ্রাফ, চার্ট, ম্যাপ, প্রত্নতাত্ত্বিক প্রতিকৃতি এবং বিভিন্ন উপাদান সংস্কৃতির উপর গুরুত্ব দেয়। তো শিখন উপাদান বা শিখন সম্পদ বলতে কি বুঝি আমরা, টিএলএম সহ আমরা যে জিনিস শিখনের ক্ষেত্রে ব্যবহার করি সবগুলি হচ্ছে শিখন সম্পদ। তো সমাজবিজ্ঞান শিখনের ক্ষেত্রে আমরা যে জিনিস ব্যবহার করব সবগুলি হচ্ছে সমাজবিজ্ঞানের শিখন সম্পদ। তো এগুলো ব্যবহার করা কেন প্রয়োজন সেটা আমরা পেয়ে যাব। প্রশ্নটা হচ্ছে শিক্ষণ প্রক্রিয়ায় শিখন সম্পদের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা লিখুন। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা অবশ্যই আপনাকে শিখতে হবে যে শিক্ষণ প্রক্রিয়ায় শিখন সম্পদের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি। তো সেটাও 63 নাম্বার পেজে রয়েছে। তো সেটা আমি আর পড়ছি না, অবশ্যই দেখে নেবেন, পড়ে নেবেন, সেটা বুঝতে পারবেন। পেজ নাম্বার 64 কিছু কোয়েশ্চেন দেওয়া আছে যে শিকন সম্পদের উপাদানগুলো কি কি। তো সেগুলো আমরা 62 এবং 63 দেখে নিয়েছি। তারপরে প্রশ্ন দিল যে শিকন সম্পদের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিচার করুন, সেটাও আমরা 63 নাম্বার পেজে জাস্ট একটু আগেই দেখেছিলাম। তো সেগুলো অবশ্যই শিখবেন। তো তারপর হচ্ছে যে শিকন সম্পদের ধরন। তো সমাজবিজ্ঞানে শিকন সম্পদের উপাদান 2টি শ্রেণীতে ভাগ করা যায়, একটি হলো মুদ্রণ নির্ভর শিকন সম্পদ আর একটা হচ্ছে অমুদ্রণ ভিত্তিক শিকন সম্পদ। তো শিকন সম্পদ হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে মুদ্রণ নির্ভর, একটা অমুদ্রণ নির্ভর। তো মুদ্রণ নির্ভর মানে কি, যেগুলো যে চার্টগুলো বা যে ছবিগুলো আমরা বাজার থেকে কিনে আনি সেগুলো হচ্ছে মুদ্রণ নির্ভর, আর যেগুলো আমরা নিজেরা তৈরি করে দিই সেগুলো হচ্ছে অমুদ্রণ ভিত্তিক শিকন সম্পদ। তো প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞান শিকন সম্পদকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়। তো সেটার আনসার হচ্ছে 2টি শ্রেণী, একটা হচ্ছে মুদ্রণ নির্ভর শিকন সম্পদ আর একটা হচ্ছে অমুদ্রণ ভিত্তিক শিকন সম্পদ। 65 নাম্বার পেজে আমরা নতুন একটা টার্ম পেলাম যে রিয়ালিয়া। তো রিয়েলিয়া শব্দটি নেওয়া হয়েছে পাঠাগারের শ্রেণীবিভাগ ব্যবস্থা থেকে। রিয়েলিয়া শব্দটি বলতে 3 দিকের বস্তুকে বোঝানো হয়েছে। 3 দিকের মানে হচ্ছে ত্রিমাত্রিক বস্তু, 3 ডাইমেনশনাল বস্তু, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে, এমন বস্তুকে 3 ডাইমেনশনাল বস্তু বলা হয়। তো রিয়েলিয়া হচ্ছে 3 ডাইমেনশনাল বস্তু যা বাস্তব জীবন যেমন কয়েন, টুলস, টেক্সটাইলস যে সাধারণভাবে মুদ্রিত উপাদানে যুক্ত নয় এমন উপাদান থেকে নেওয়া কোনো বস্তুকে বলা হচ্ছে রিয়েলিয়া। তো শিকনের ক্ষেত্রে আমরা রিয়েলিয়া ব্যবহার করতে পারি, ছাত্রদের দেখানোর ক্ষেত্রে টিএলএম হিসেবে আমরা রিয়েলিয়া ব্যবহার করতে পারি। তো রিয়েলিয়া মানে হচ্ছে রিয়েল, বাস্তব জগৎ থেকে আমরা যে 3 ডাইমেনশনাল অবজেক্টটাকে নিলাম সেটা হচ্ছে রিয়েলিয়া। যেমন ধরুন যে প্রাচীন মুদ্রা নিলাম, এই যে নিচে দিয়েছে কিছু ছবি, দেখুন যে শিলা দিয়ে একটা যন্ত্র তৈরি করলাম বা প্রচুর কয়েকটা পাথর একসাথে করলাম, সেগুলো একটা রিয়েলিয়া হতে পারে যদি আমরা শিক্ষণের কাজে সেটাকে ব্যবহার করতে পারি। প্রাচীন ভারতের মুদ্রা নিলাম, সেটাও কিন্তু 3 ডাইমেনশনাল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে। তো 3 ডাইমেনশনাল যে জিনিসগুলো আমরা শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেগুলোকে রিয়েলিয়া বলা হচ্ছে। বা কৃষিতে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি, এগুলো হচ্ছে রিয়েলিয়া। খনিজ সম্পদের নমুনা, বিভিন্ন ধরনের খনিজ সম্পদ, কাঠ, কয়লা, পাথর, নুড়ি পাথর, সবগুলোকে নিয়ে যদি আমি ভূগোল ক্লাসে ব্যবহার করতে পারি, সেগুলোকে যেহেতু আমি বাস্তব জীবন থেকে নিয়েছি, রিয়েল লাইফ থেকে নিয়েছি বা রিয়েল লাইফে ব্যবহার করছি, তো এমন জিনিসকে আমরা রিয়েলিয়া বলতে পারি। তো আশা করি রিয়েলিয়ার ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছেন। তো কথা হচ্ছে যে রিয়েলিয়া শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে। তো রিয়েলিয়া শব্দটি লাইব্রেরি ক্লাসিফিকেশন সিস্টেম বা পাঠাগার শ্রেণীবিভাগ ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে। এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটু দেখতে হবে। রিয়েলিয়া শব্দটি নেওয়া হয়েছে লাইব্রেরি ক্লাসিফিকেশন সিস্টেম বা পাঠাগার শ্রেণীবিভাগ ব্যবস্থা থেকে। তারপর হচ্ছে রিয়েলিয়া শব্দটি বলতে কি বোঝায়। তো রিয়েলিয়া শব্দটি বলতে বোঝায় ত্রিমাত্রিক বস্তু বা 3 ডাইমেনশনাল অবজেক্ট।
তো রিয়েলিয়া আপনি কিভাবে সংগ্রহ করবেন সেটা আপনাকে জানতে হবে। শিক্ষামূলক ভ্রমণের সময় একজন পাথর, মাটি, খনিজ সম্পদ সংগ্রহ করতে পারে। আপনি এগুলো কোনো সম্প্রদায় অথবা জাদুঘর থেকেও ভাড়া করতে পারেন। এইভাবে আপনি রিয়েলিয়া সংগ্রহ করতে পারেন। আবার রিয়েলিয়া শিখন ক্ষেত্রে ব্যবহার করা প্রয়োজন কেন সেটাও এখানে দেয়া আছে যে রিয়েলিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিরাট আগ্রহ সৃষ্টি করবে। তার কারণ প্রকৃত জিনিসের প্রতি তাদের আকর্ষণ বরাবরই থাকে। যখন আপনি সম্পদের বিষয়ে পড়াবেন তখন অবশ্যই নমুনা হিসেবে মাটি, পাথর, খনিজ, কৃষি দ্রব্য ব্যবহার করবেন। যখন কৃষির বিষয়ের উপর পড়াবেন তখন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার জন্য নমুনা হিসেবে বিভিন্ন ধরনের শস্য ব্যবহার করতে পারেন। সবগুলি কিন্তু রিয়েলিয়া হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। 6 নাম্বার পেজে আমরা পাবো যে ডায়রামা। তো ডায়রামা কি, সেটা হচ্ছে 3 দিকের পূর্ণদৈর্ঘ্য প্রতিকৃতি অথবা একটি ল্যান্ডস্কেপের মডেল যা ঐতিহাসিক ঘটনাবলী নির্দেশ করে প্রাকৃতিক দৃশ্য যা শিক্ষা এবং আনন্দের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তো ডিওরামা মানে হচ্ছে গিয়ে 3 ডাইমেনশনাল, সেটাও 3 ডাইমেনশনাল অবজেক্ট। তবে রিয়েলিয়া মানে হচ্ছে একটা পাথরকে আমরা রিয়েলিয়া বলতে পারি, কিন্তু ডিওরামাতে একটা পাথরকে আমরা রিয়েলিয়া বলতে পারবো না। এটা একটা পূর্ণ প্রতিকৃতি থাকবে। মনে করুন যে একটা বোর্ডের মধ্যে অনেকগুলো পাথর দেয়া আছে এবং আমি বললাম যে বিভিন্ন ধরনের পাথর সেখানে লাগানো থাকলো, সেটা একটা ডিওরামা হতে পারে। বা মনে করুন আমি থার্মোকল দিয়ে একটা গ্রামের ছবি অঙ্কন করলাম, গ্রামের ছবি বলতে গ্রামের একটা মডেল তৈরি করলাম, সেগুলো একটা ডিওরামা হতে পারে। তো রিয়েলিয়া হচ্ছে ছোট্ট ছোট্ট অংশ, এক একটা রিয়েলিয়া আর অনেকগুলো রিয়েলিয়া মিলিয়ে কিন্তু আমি একটা ডিওরামা তৈরি করতে পারি। তো ডিওরামা কিভাবে তৈরি করতে পারবেন? ডিওরামা তৈরি হতে পারে কার্ডবোর্ডের সাহায্যে, থার্মোকল, মাটি প্রস্তুত করা সিনথেটিক উপাদান যেমন গাছপালা, ঝোপ, গুল্ম ইত্যাদি দিয়ে ডিওরামা ব্যবহৃত হতে পারে। এমন কিছু টপিকের নাম দিন। আচ্ছা, ডিওরামা থেকে বাংলাতে অর্থ হচ্ছে গিয়ে ডিত্তরম বলা হচ্ছে, এর চেয়ে ভালো বাংলা কিছু পাইনি। তো ডিওরামাটাই মানে কি বলবো, ফ্যামিলিয়ার একটা ওয়ার্ড হয়ে গেছে। তো ডিওরামা তৈরি হতে পারে চিত্রায়িত করার জন্য মরুভূমির জীবন, সাহারা মরুভূমির মরুদ্যান ডিওরামার মধ্যে দিয়ে উপস্থাপন করা যায়। তো ডিওরামা হচ্ছে গিয়ে বৃহৎ অঞ্চলকে আমরা যেভাবে উপস্থাপন করতে পারি, মনে করুন সম্রাট অশোকের সাম্রাজ্য আমরা দেখালাম, একটা ডিওরামার মাধ্যমে দেখাতে পারবো, সেখানে রিয়েলিয়ার মাধ্যমে দেখাতে পারবো না। রিয়েলিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, হয়তো সম্রাট অশোকের যে সাম্রাজ্য ছিল, সাম্রাজ্যের বিল্ডিং এর একটা পাথর আমরা ডিওরামা রিয়েলিয়া হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু পুরো বিল্ডিংটা যদি আমাকে দেখাতে হয় তাহলে কিন্তু সেটা ডিওরামা হিসেবে ব্যবহার করতে হবে। যেমন সুন্দর ডিওরামা প্রস্তুত হতে পারে ব্রহ্মপুত্র উপত্যকার ধান চাষ, আসামের চা বাগানের উপর। ডিওরামা প্রস্তুত হতে পারে প্রাকৃতিক গাছপালা এবং বন্য প্রাণীর উপর। তো ডিওরামা denotes a partially 3-dimensional full size replica or scale model। তো ডিওরামা হচ্ছে গিয়ে একটা সম্পূর্ণ দৃশ্য যেটাতে আমরা 3 ডাইমেনশনে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে যদি আমরা একটা সম্পূর্ণ দৃশ্যকে উপস্থাপন করতে পারি তাহলে সেটা একটা ডিওরামা হতে পারে। ধরুন যে আমরা বায়োলজির ক্লাসে যে পৌষ্টিক তন্ত্র থাকে যেটা 3 ডাইমেনশনাল ফিগারে দেখতে দিই, সেটা একটা ডিওরামা হতে পারে। তো ডিওরামাটা আশা করি কিছুটা আপনি বুঝতে পেরেছেন। তারপর চলে যাচ্ছি পরের পেজে, 67 নাম্বার পেজে রয়েছে মানচিত্র এবং গোলক। গোলকটা অ্যাকচুয়ালি সেটা ভূগোলক হবে। তো মানচিত্র কি, একটি মানচিত্র ভূপৃষ্ঠের উপরিভাগের স্কেল অনুসারে ছবি আঁকা হয়, অপরদিকে গ্লোব বা ভূগোলক হলো পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ। মানচিত্র সর্বদা গ্লোবের থেকে বেশি তথ্য যোগান দেয়। মানচিত্র পৃথিবীর প্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন পাহাড়, পর্বত, মালভূমি, সমতল, নদী, সমুদ্র প্রভৃতি নিয়ে তৈরি হয়, যাকে প্রাকৃতিক মানচিত্র বলা হয়। মানচিত্র যদি নগর, শহর, গ্রাম, বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এবং তাদের এলাকা নিয়ে উল্লেখ করা থাকে তাহলে সেটাকে বলা হয় রাজনৈতিক মানচিত্র। কিছু মানচিত্র যেমন নির্দিষ্ট তথ্য যেমন তাপমাত্রার উপর তৈরি করা হয়, বৃষ্টিপাত বা বন, খনিজ, শিল্প, জনসাধারণের পরিবহন প্রভৃতি বিষয়ের উপরও মানচিত্র আলাদা আলাদাভাবে বিষয়ভিত্তিক মানচিত্র তৈরি করা হয়। তো মানচিত্র শিক্ষার্থীর শিখন ধারণাকে সমৃদ্ধ করে, অনুমান এবং পর্যবেক্ষণ গড়ে তুলতে সাহায্য করে। তো পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ হলো বলে 4টা অপশন রয়েছে: বিদ্যালয়, ভারতবর্ষ, মানচিত্র, ভূগোলক। তো পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ আপনি বিদ্যালয়কে বলবেন, নাকি পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ হিসেবে আপনি ভারতবর্ষ বলবেন, নাকি পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ হিসেবে আপনি মানচিত্র বলবেন, নাকি পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ ভূগোলককে বলবেন? তো সেটা অবশ্যই ভূগোলক হবে, পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ। তারপর হচ্ছে মানচিত্র ভূগোলকের থেকে সর্বদা ড্যাশ তথ্য যোগান দেয়। মানচিত্র ভূগোলকের থেকে বেশি তথ্য যোগান দেয়, না কম তথ্য যোগান দেয়, নাকি সমান তথ্য যোগান দেয়, নাকি মানচিত্র শূন্য তথ্য যোগান দেয়, অর্থাৎ কোনো তথ্যের যোগানই দিতে পারে না? তো সেটা অবশ্যই আপনার উপরে দেখেছি যে মানচিত্র সর্বদা ভূগোলকের থেকে বেশি তথ্য যোগান দেয়। তো মানচিত্র এবং ভূগোলক গেল। তারপর পেলাম আমরা মডেল। তো মডেল হলো 3 দিকের দর্শন সংক্রান্ত উপাদান বা 3 ডাইমেনশনাল ভিজুয়াল অবজেক্ট।
মডেল তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে সিম্পল মডেল বা সাধারণ মডেল, একটা হচ্ছে সেকশনাল মডেল বা অংশভিত্তিক মডেল, এবং আরেক ধরনের মডেল পেতে পারি ওয়ার্কিং মডেল বা কার্যকরী মডেল। মডেল মানে হচ্ছে কোনো একটা অংশের মডেল, মনে করুন যে এখানে যা যা দিয়েছে মালভূমি, সমতল ভূমি, পাহাড় পর্বত, সেটা হতে পারে, বা মনে করুন যে আমি একটা ভারতের মানচিত্র দিয়ে একটা মডেল তৈরি করলাম, পুরো মানচিত্র যে মডেল তৈরি করলাম সেটা হচ্ছে সাধারণ মডেল। অংশভিত্তিক, যদি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো নিয়ে আমি আলাদাভাবে মডেল তৈরি করি সেটা হচ্ছে অংশভিত্তিক মডেল। আর কার্যকরী মডেল মনে করুন যে সৌরমণ্ডল নিয়ে আমি মডেল তৈরি করলাম, পরের পৃষ্ঠা যেটা আছে সৌরমণ্ডল দিয়ে মডেল তৈরি করলাম, কিভাবে সূর্যের চারিপাশে পৃথিবী ঘুরে সেটা আমি দেখিয়ে দিতে পারলাম, তাহলে সেটা হচ্ছে কার্যকরী মডেল। তো এখন প্রশ্ন হচ্ছে যে মানচিত্র শিক্ষার্থীদের কিভাবে সাহায্য করে, সেটা আমরা দেখে নিয়েছি যে শিখন ধারণাকে সমৃদ্ধ করে, অনুমান ও পর্যবেক্ষণ গড়ে তুলতে সাহায্য করে। তারপরের প্রশ্ন, যে মানচিত্রে নগর, শহর, দেশ, রাষ্ট্র ও তার এলাকা চিহ্নিত থাকে তাকে কি বলে? তো যে মানচিত্রে নগর, শহর, দেশ, রাষ্ট্র এবং তার এলাকা চিহ্নিত থাকে তাকে বলা হয় পলিটিক্যাল ম্যাপ বা রাজনৈতিক মানচিত্র। তারপর যদি প্রশ্ন হয় যে মডেল কত প্রকার, তাহলে সেটা অবশ্যই হবে মডেল তিন প্রকার, সাধারণ মডেল, অংশভিত্তিক মডেল এবং কার্যকরী মডেল। তারপর রয়েছে চার্ট, কার্টুন এবং গ্রাফ। তো চার্ট হচ্ছে 7 ধরনের চার্ট সেখানে উল্লেখ করা হয়েছে। চার্ট কি? ক্লাসে সাধারণভাবে যে শিখন উপাদান ব্যবহার করা হয় তা হলো চার্ট। চার্ট হলো খুবই গুরুত্বপূর্ণ উপাদান যা সমাজবিজ্ঞানে ব্যবহার করা হয়। তো সাধারণ চার্ট কি কি? একটা হচ্ছে বর্ণনামূলক চার্ট বা ন্যারেশন চার্ট, যেটাতে কোনো একটা ঘটনা বর্ণনা করা থাকবে। আর একটা হচ্ছে সারণীবদ্ধকরণ চার্ট বা টেবুলেশন চার্ট, যেখানে কোনো কিছু তথ্য সারিবদ্ধভাবে থাকবে, টেবুলের মাধ্যমে থাকবে। তো সারিবদ্ধকরণ চার্টটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে একটা চার্ট দেখতে পাচ্ছেন যে শেক্সপিয়ারের নাটকে মঞ্চস্থ হওয়ার হার, ঐতিহাসিক নাটক কতটা ছিল, বিয়োগান্তক কতটা, মিলনান্তক কতটা, কৌতুক নাটক কতটা ছিল এবং কতটা মঞ্চস্থ করা হয়েছে, নাটকের গড় হার। এটা কিন্তু এই যে তথ্যগুলোকে একটা টেবিলের মাধ্যমে ছক করে সারিবদ্ধকরণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, তো সেইটাকে বলা হচ্ছে টেবুলেশন চার্ট বা সারিবদ্ধকরণ তালিকা। 3 নম্বর যে চার্ট রয়েছে সেটা হচ্ছে রিলেশনশিপ চার্ট, সম্পর্কিত চার্ট। এটা কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর সম্পর্ক নির্দেশ করে, যেমন পরিবেশ দূষণের কারণ, তার ফলাফল। এটা যদি আমি একটা চার্টের মাধ্যমে দেখাই সেটা হবে সম্পর্কিত, কারণ একটার সঙ্গে অন্যটার সম্পর্ক রয়েছে। তারপর 4 নম্বর হচ্ছে বংশ তালিকা সংক্রান্ত চার্ট, সেটা হচ্ছে পেডিগ্রি চার্ট। এটা নির্দেশ করে কোনো পরিবারের উৎপত্তি, যেমন পরিবারের বংশ তালিকা। যেমন আমি যদি গান্ধী পরিবারের বা নেহেরু পরিবারের বংশ তালিকা নিয়ে একটা চার্ট তৈরি করি, মতিলাল নেহেরু, তার থেকে আসছেন জওহরলাল নেহেরু, তারপর নিচের দিকে যারা যারা এসছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সব এই যে যদি আমি একটা চার্টের মাধ্যমে দেখে দিই সেটা হচ্ছে বংশ তালিকা সংক্রান্ত চার্ট, সেটা হচ্ছে পেডিগ্রি চার্ট। 5 নম্বর হচ্ছে শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন। এটা নির্দেশ করে বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক, যেমন কৃষি, শিল্প, পরিবহন ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদাভাবে যদি নির্দেশ করা হয় একটা চার্টের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন চার্ট বা শ্রেণী বিভাগ চার্ট। নাম্বার হচ্ছে অর্গানাইজেশন চার্ট বা সংগঠন চার্ট। এটা নির্দেশ করে সংগঠনের আভ্যন্তরীণ কাঠামো, যেমন কর্পোরেশন অথবা সরকারি সংস্থা। এই যে দেখতে পাচ্ছেন সেটা একটা অর্গানাইজেশন চার্ট বা সাংগঠনিক চার্ট। যেমন সিইওর নিচে থাকছেন 4 জন অর্থ পরিচালক, মানব সম্পদ পরিচালক, বাজারজাতকরণ পরিচালক, ক্রিয়াকলাপ পরিচালক। তো বাজারজাতকরণ পরিচালকের মধ্যে থাকছেন আরো 3 জন বাজারজাতকরণ ব্যবস্থাপক। তো সেটা হচ্ছে উত্তরে একজন থাকছেন, মধ্যে একজন থাকছেন, দক্ষিণে একজন থাকছেন। তো আবার উত্তরে বাজারজাতকরণ ব্যবস্থাপকের মধ্যে আরো থাকছেন অনেকজন। এইভাবে যে চার্ট তৈরি করা হচ্ছে একটা সংগঠন কে প্রদর্শন করা হচ্ছে চার্টের মাধ্যমে, সেটাই হচ্ছে অর্গানাইজেশন চার্ট বা সাংগঠনিক চার্ট। নম্বরে রয়েছে ফ্লো চার্ট বা প্রবাহিত চার্ট। এটা নির্দেশ করে যে একটি প্রক্রিয়া উদ্ভূত হয়, যেমন স্টিলের উৎপাদন, তত্ত্ব সম্বন্ধিত চার্ট যা শিক্ষক এবং শিক্ষার্থী প্রস্তুত সম্পূর্ণ শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন বা তাদের শিক্ষণকে আরো উন্নত করতে ব্যবহার করি, সেটা হচ্ছে ফ্লো চার্ট, যেটা চলতে থাকে, যেটাকে আরো আমরা দৈর্ঘ্য লম্বা করতে পারি। যেমন দিল যে আবহাওয়া এবং জলবায়ুর ব্যাপার, মনে করেন যে আবহাওয়া কোন দিনের তাপমাত্রা কত ছিল, ডেট দিয়ে জানুয়ারি মাসে এত তারিখে এত, পরের তারিখে এত ডিগ্রি তাপমাত্রা, এইভাবে করে কিন্তু একটা চার্ট যদি তৈরি করি আমরা, কিন্তু সেটাকে আরো কন্টিনিউ করতে পারি, পরের ডেটগুলো এড করতে পারি, আগের ডেটগুলো এড করে কন্টিনিউ করতে পারি, সেটাকে আমরা প্রবাহিত চার্ট বা ফ্লো চার্ট বলবো। একটা ফ্লো চার্টের নমুনা দেখতে পারেন, কোন ঋতুতে প্ল্যান্টে কতটুকু কাজ হয়েছে, গ্রীষ্মে, বর্ষায়, শরতে, হেমন্তে কতটুকু উৎপাদন হয়েছে প্ল্যান্টের মধ্যে। তো সেটা যদি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, সেটাকে আপনি কন্টিনিউ করতে পারেন। শীত, বসন্ত ঢুকে পরের বছরে আবার গ্রীষ্ম, বর্ষা করে কন্টিনিউ করতে পারেন। তো সেটা ফ্লোতে চলতে থাকবে, সেটাই হচ্ছে ফ্লো চার্ট। তো আমরা দেখে নিলাম এই চার্টগুলো।
তারপর যেটা পাবো সেটা হচ্ছে রেখাচিত্র বা গ্রাফিক্স। রেখাচিত্র হলো উপস্থাপনের সর্বশ্রেষ্ঠ উপায়, যা সংখ্যাসূচক ডাটা এর মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক এবং নির্দিষ্ট সম্পর্ক বুঝতে সাহায্য করে। তো প্রশ্ন হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা বা সংখ্যাসূচক তথ্য উপস্থাপনের সবচেয়ে ভালো উপায় কি? টেবুলেশন, ফ্লোচার্ট, গ্রাফিক্স, কার্টুন। তো সেটার আনসার অবশ্যই হবে গ্রাফিক্স। হচ্ছে কার্টুন। তো আমরা এমনিতেই জানি যে বাচ্চারা কার্টুনের প্রতি আকৃষ্ট হয়। দেখুন যে টিভি চালিয়ে কিন্তু কার্টুন চ্যানেল দেখতে বসে বা মোবাইলে ইউটিউব খুলে কার্টুন চ্যানেল দেখতে বসে। তো শিক্ষাক্ষেত্রে যদি আমি কার্টুনকে ব্যবহার করতে পারি সেটা কিন্তু ওদের খুবই পরিচিত জিনিস। তো কার্টুন ব্যবহার করলে কিন্তু শিক্ষাটাকে আমরা আরো আগ্রহী করে তুলতে পারি, তাদের আকর্ষণটাকে আমরা কেন্দ্রীভূত করতে পারি এখানে। তো এক্ষেত্রে বইয়ের মধ্যে দেখবেন যে বর্তমানে এনসিইআরটি যে বই প্রোভাইড করেছে বইয়ের মধ্যেখানেও কিন্তু কার্টুনের ছবি দিয়েছে, কার্টুনের মাধ্যমে ওদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে। তো এক্ষেত্রে আপনি যে ক্লাস করাচ্ছেন সেই ক্লাসের রিলেটেড যদি কার্টুন তৈরি করে বা ক্রয় করে তাদেরকে প্রদর্শন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরো আকর্ষণীয় হবে আপনার ক্লাসটা এবং ছাত্ররাও মনোগ্রাহী হবে সেই ক্লাসের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আপনি শিক্ষাক্ষেত্রে কার্টুন ব্যবহার করতে পারেন। 72 নাম্বার পেজে প্রশ্ন পাবেন যে রিয়েল এবং ডিওরামা কি। তো সেগুলোর আনসার কিন্তু আপনি 65 এবং 66 নাম্বার পেজে পাবেন। তারপর 3 নাম্বার যে প্রশ্নটা সেটা দেখুন যে কিভাবে রেখাচিত্র, চার্ট এবং কার্টুন সমাজবিজ্ঞানের শিক্ষণ প্রক্রিয়া ব্যবহার করা হয়। তো সেগুলো 68, 69, 70, 71 নাম্বার পেজ দেখলেই পেয়ে যাবেন, যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। মধ্যে যে প্রশ্নটা রয়েছে সেটা আপনি নিজের মতো করে লিখবেন। তারপর আমরা পাবো টাইমলাইন। তো টাইমলাইন আমরা ফেসবুকে টাইমলাইন দেখেছি। টাইমলাইন সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে যে টাইমলাইন মানে হচ্ছে টাইম টু টাইম আমরা যে কাজ করি সেটাকে লিপিবদ্ধ করা হয়, সময় অনুযায়ী, ক্রম অনুযায়ী যেটা লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে টাইমলাইন। তো এডুকেশনের ক্ষেত্রে টাইমলাইন কিভাবে ব্যবহার করা যায় বা টাইমলাইন ব্যবহার করার উপযোগিতাগুলো কি কি? এক্ষেত্রে সময়জ্ঞানের উন্নয়ন হবে, দুটি পর্বের মধ্যে সম্পর্কের বিষয় খুঁজে বার করতে পারবে, শ্রেণীকক্ষে পুরো সময় ধরে চাক্ষুষ দর্শনের উপাদান ব্যবহার করতে হবে টাইম টু টাইম, পূর্ণ বিবেচনার উদ্দেশ্যে এবং শিক্ষণের দৃঢ়তা বৃদ্ধিতে ব্যবহার করা হয় টাইমলাইন। সময় জ্ঞান বৃদ্ধি করার জন্য টাইমলাইন ব্যবহার করা যায় বা একটা টাইম দিয়ে দিলেন, এত সময়ের মধ্যে তোমাকে এটা করতে হবে, তারপর এটা করতে হবে, তাহলে কিন্তু সেই সময় অনুযায়ী যদি করে এত সময়ের মধ্যে এটা, তারপর এটা, তারপর এটা, এইভাবে যদি কাজ করে সেক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে টাইমলাইনের মধ্যে করলো বা সময় সম্বন্ধে তার আইডিয়া হলো। আর ইতিহাস তো টাইমলাইনের উপর ভিত্তি করে রয়েছে, যে প্রথম যে যদি আমি ধরি যে বাবরের সাম্রাজ্য, তারপরে হচ্ছে আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, এইভাবে কিন্তু একের পর এক এসছেন। তো এই ক্রম অনুযায়ী যে এসছেন সেগুলো কিন্তু টাইমলাইন ধরে এসছেন, সেগুলোকেও টাইমলাইন বলা হচ্ছে। তো টাইমলাইন ধরে ধরে ওদের শেখাতে হবে। আমি বললাম প্রথম বাবর এসছে, তারপর কে এসছে, মানে সিরিয়াল ওয়াইজ দিতে হবে। যেমন ইতিহাসের আমরা ছোটবেলা একটা শিখেছিলাম বাবার আবার হলো জোর সারিল ঔষধে। এক্ষেত্রে কিন্তু এই বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব সবার নাম চলে আসে, টাইমলাইন ধরে চলে আসে। প্রথমে কে রাজত্ব করেছিলেন, তারপর কে রাজত্ব করেছিলেন, সেইগুলো চলে আসে। তো এইভাবে ছাত্রদেরকেও শেখাতে হবে সিরিয়াল অনুযায়ী। 73 নাম্বার পেজে দেখতে পাচ্ছি যে শিক্ষাদান প্রক্রিয়া সব থেকে গুরুত্বপূর্ণ হলো পাঠ্যপুস্তক। তো সেটা তো আমরা সবাই জানি। তো তারপর হচ্ছে রেফারেন্স বই এবং নির্দেশ গ্রন্থ কিভাবে ব্যবহার করবেন, শিক্ষার কাজে পাক্ষিক প্রশিক্ষণ সংক্রান্ত এবং পেশাগত ম্যাগাজিন এবং জার্নাল কিভাবে ব্যবহার করবেন বা সেটা শিক্ষাক্ষেত্রে কি কি অবদান রাখতে পারে সেটা দেওয়া আছে, দেখবেন একটু। 74 নাম্বার পেজে রয়েছে খবরের কাগজের কাটিং কেন এবং কিভাবে। তো শিক্ষাক্ষেত্রে আমরা খবরের কাগজের কাটিংটাকে কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেটা আমি ডিসকাশন করছি না, অবশ্যই আপনাকে পরে দেখতে হবে। 74 নাম্বার পেজে প্রশ্নটা লিখে নিন যে সমাজবিজ্ঞান শিক্ষণে খবরের কাগজ কেন ব্যবহার করা প্রয়োজন এবং আপনি কিভাবে তা ব্যবহার করবেন। তো সেটা সবারই জানা আছে আমাদের, তারপরেও একটু জাস্ট দেখে নিলেই হবে 74 নাম্বার পেজে। তারপর এই শিক্ষাক্ষেত্রে মিউজিয়াম কি ভূমিকা রাখতে পারে সেটা একটু দেখবেন, সেগুলো আমি আর কিন্তু ডিসকাশন করতে যাচ্ছি না। 6 নাম্বার পেজে রয়েছে যে চলচ্চিত্র শিক্ষাক্ষেত্রে কিভাবে অবদান রাখতে পারে। তো এখানে কিছু চলচ্চিত্র কোথায় পাওয়া যাবে, আপনি শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে যদি চান কিছু চলচ্চিত্র, সেগুলো কোথা থেকে কালেক্ট করতে পারবেন সেগুলো দিয়েছে যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি, এম্বাসিজ অফ ভেরিয়াস কান্ট্রিজ, মিনিস্ট্রি অফ ট্যুরিজম এন্ড কালচারাল, স্টেট ট্যুরিজম ডিপার্টমেন্ট, এই স্থান থেকে কিন্তু আপনি চলচ্চিত্রগুলো নিতে পারেন শিক্ষাক্ষেত্রে প্রদর্শনের জন্য। তো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড টেকনোলজি, তারপর হচ্ছে ভেরিয়াস কান্ট্রির এম্বাসি, মিনিস্ট্রি অফ ট্যুরিজম এন্ড কালচার, স্টেট ট্যুরিজম ডিপার্টমেন্ট, এগুলো থেকে নেওয়া যায়।
তো তাছাড়াও বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের শিক্ষণীয় জিনিস প্রদর্শন করা হয়, যেমন আমরা ডিসকভারিগুলোতে দেখি যে ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন পাহাড়, পর্বত, সমতল, মরুভূমি, নদী, সমুদ্র, জলাশয় সবগুলো কিন্তু এখানে দেখানো হয়। তাছাড়া ঐতিহাসিক কিছু ছবি রয়েছে, সেগুলোর নামও এখানে দেয়া আছে, যে আম্বেদকর, জওহর প্যাটেলের আম্বেদকর ছবিটা দেখাতে পারেন, রিচার্ড অ্যাটেনের গান্ধী ছবিটা দেখাতে পারেন, স্যাম বেনেগালের নেতাজি সুভাষচন্দ্র বোস ছবিটা দেখাতে পারেন, কেতন মেহতার সর্দার প্যাটেল ছবিটা দেখাতে পারেন, রাজকুমার সন্তোষীর দ্য লেজেন্ড অফ ভগৎ সিং এই ছবিগুলো কিন্তু প্রদর্শন করা যায়। এতে কিন্তু ঐতিহাসিক অনেক দিকটা ছাত্ররা শিখে ফেলতে পারবে পড়াশোনা ছাড়াই। তারপর রয়েছে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট কিভাবে অবদান রাখতে পারে, ওয়েবসাইটগুলো কি অবদান রাখতে পারে। সেখানে কিছু ওয়েবসাইটের লিঙ্ক বলতে কি ওয়েবসাইট কিছু দেওয়া আছে, যেমন ন্যাশনাল পোর্টাল অফ ইন্ডিয়ার ওয়েবসাইট দেওয়া আছে, যে http://india.gov.in। কিছু ওয়েবসাইটগুলোর নাম দিয়েছে, সেগুলো থেকে মানে শিক্ষা গ্রহণ করতে পারে ছাত্রছাত্রীরা। বিভিন্ন ওয়েবসাইট দেওয়া আছে। তারপর লিখেছে শিক্ষণ সম্পদ হিসেবে বিদ্যালয় এবং সম্প্রদায়। শিক্ষক সম্পদ হিসাবে কখন বিবেচিত হন বা শিক্ষককে কখন সম্পদ হিসেবে আমরা বিবেচনা করতে পারি। এজ এ টিচার আমরাও কিন্তু সম্পদ হিসেবে ব্যবহৃত হই। তো প্রশ্ন হচ্ছে যে শিক্ষক ও শিক্ষার্থী হলেন শিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, ব্যাখ্যা করুন। আবার বলছি, শিক্ষক এবং শিক্ষার্থী হলেন শিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, ব্যাখ্যা করুন। প্রশ্নটা একটু দেখে রাখবেন। তো প্রথমে দিয়েছে সম্পদ হিসেবে শিক্ষক 77 নাম্বার পেজে, তারপর 78 নাম্বার পেজে দিয়েছে সম্পদ হিসেবে শিক্ষার্থী, সেগুলো আমি আর ডিসকাশন করছি না, দেখে নেবেন। তারপর দিয়েছে কমিউনিটি বা সম্প্রদায় সম্পদ হিসেবে কিভাবে কাজ করতে পারেন, ব্যবহৃত হয় সেগুলো। তারপরের পৃষ্ঠে 79-এ কিছু প্রশ্ন দেওয়া আছে। সমাজবিজ্ঞানের শিক্ষণে খবরের কাগজের কাটিং ব্যবহার করা যায় কেন বা কিভাবে ব্যবহার করবেন, সেটা 74 নাম্বার পেজে আনসারটা দেখবেন। তারপর দিয়েছে সমাজবিজ্ঞান শিক্ষণ প্রক্রিয়ায় কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের সীমাবদ্ধতাগুলি কি কি, সেটা 76 নাম্বার পেজে আছে, দেখে নেবেন। তারপর রয়েছেন আপনি কি সহমত পোষণ করেন শিক্ষক এবং শিক্ষার্থী হলো শিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, সেটা 77 এবং 78 নাম্বার পেজে রয়েছে, দেখে নিতে পারেন। 80 নাম্বার পেজে রয়েছে শিক্ষণ সম্পদের উন্নয়ন। তো প্রশ্নটা হচ্ছে একজন শিক্ষক হিসেবে সমাজবিজ্ঞানের শিক্ষণ সম্পদের উন্নয়ন ঘটাবেন কিভাবে, তা নিজের ভাষায় ব্যক্ত করুন। একজন শিক্ষক হিসেবে সমাজবিজ্ঞানের শিক্ষণ সম্পদের উন্নয়ন ঘটাবেন কিভাবে, তা নিজের ভাষায় ব্যক্ত করুন। তো তার আনসারটা কিন্তু এই 80 নাম্বার পেজ জুড়ে, পুরোটা পেজ জুড়ে রয়েছে, যে শিক্ষণ সম্পদের উন্নয়ন কিভাবে ঘটাবেন এজ এ টিচার আপনি, সেটা ওইখানে বাংলাতে সুন্দর করে দেয়া আছে। সেটাও আমি কিন্তু পরে আর ডিসকাশন করছি না। ডিসকাশন করতে গেলে কি হবে, ভিডিওটার লেন্থ অনেক লম্বা হয়ে যাবে, যেটা আপনার কাছে বোরিং লাগতে পারে। সেজন্য আমি এগুলো কিন্তু স্কিপ করছি। যেগুলো ডিসকাশন করার মতো বিষয় ছিল, রিয়েলিয়া, ডিওরামা, সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি, এগুলো জাস্ট দেখে নেবেন। তারপরে আমরা চলে এসেছি চ্যাপ্টার একেবারে শেষে। তার মধ্যে এখানে কি লিখেছে, আমরা শিক্ষণ সম্পদের উপাদান হিসেবে রিয়েলিয়া, ডিওরামা, এখানে সিওরামা বলেছে, ডিওরামা মানচিত্র, গ্লোব, কার্টুন, চার্ট, খবরের কাগজ ইত্যাদি সম্পর্কে বর্ণনা করেছি। তো সেগুলো আমরা জেনে গেছি। তো এর সাথে শেষ হচ্ছে আমার কোর্স 509 এর ব্লক 3 এর ইউনিট নাম্বার 8। বাকি রইল আরো একটা ইউনিট, যেটা নেক্সট ডেতে পেয়ে যাবেন। তারপরে যে বললাম এমসিকিউ 5 মার্কস নিয়ে আলোচনা করা হবে, 510 নিয়ে আলোচনা করা হবে, এবং কিভাবে টিচার্স ডায়েরি লিখতে হয় সেটা অনেকেই জানতে চেয়েছিলেন, সেটাও আমি দেখিয়ে দেবো। তো ততক্ষণ কিপ স্টাডিং এন্ড স্টে টিউনড উইথ SM10 টিউটোরিয়াল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ। যে 150টা কোয়েশ্চেন হচ্ছে, 150 মার্ক থাকছে। তো চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে